আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের 2017-18 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সেলিনা হামিদ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। আমি তোমাদের যে কোর্সটি নিচ্ছিলাম সেটি হচ্ছে অর্গানিক রিয়াকশন মেকানিজম 1। এই কোর্সটি আমি তোমাদের নিচ্ছি। তোমাদের সাথে ইতিপূর্বে আমার একটি ক্লাস হয়েছে। সেদিন আমরা এই কোর্সের রিয়াকশন মেকানিজম পড়ার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে জানা দরকার, সেই সমস্ত ছোটোখাটো কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকে যে চ্যাপ্টার আমরা শুরু করব, প্রথমে যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে সেটি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যাট এ স্যাচুরেটেড কার্বন, অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশন আমরা করব। সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আছে, তোমাদের অ্যালিফেটিক সিস্টেমে আছে, অ্যারোমেটিক সিস্টেমে আছে। তো প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যাট এ স্যাচুরেটেড কার্বন, অর্থাৎ যে সাবস্টিটিউশন বিক্রিয়াটা সেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর কোথায় সেই বিক্রিয়াটা হবে? স্যাচুরেটেড কার্বন, অর্থাৎ সম্পৃক্ত কার্বনে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে সেটা নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো এই অধ্যায়টা তাহলে পড়ার সময় আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া কি, স্যাচুরেটেড কার্বন কি, এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া যে আমরা বলছি এখানে নিউক্লিওফাইল কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সাবস্টিটিউশন রিয়াকশন কি সেটা আমরা জানি, তাই না? যে একটা পরমাণু মূলক বা আয়ন অন্য একটা পরমাণু বা মূলক বা আয়নকে যদি প্রতিস্থাপন করে তাহলে সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন। আর স্যাচুরেটেড কার্বন, সম্পৃক্ত কার্বন আমরা জানি যে সম্পৃক্ত কার্বন অসম্পৃক্ত কার্বন সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা আছে। আর এখানে যে বিক্রিয়া ঘটাবে নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইল কারা? তোমরা কনফিউজড হয়ে যাও নিউক্লিওফাইল জিজ্ঞেস করলে, নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল অর্থাৎ যে সমস্ত পরমাণু মূলক বা আয়নের ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ আছে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল। এবং এরা কি করে? বিক্রিয়ার সময় এরা ইলেকট্রন দান করে। নিউক্লিওফাইল কারা তাহলে? যারা ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে এবং বিক্রিয়ার সময় এরা ইলেকট্রন দান করবে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিউক্লিওফাইলগুলো কি? ইলেকট্রন রিচ, তারা ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতি, তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলবো। নিউক্লিওফাইল মানে এই না যে ধনাত্মক চার্জ, হ্যাঁ, নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক চার্জ, তা কিন্তু না। তারা ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয়, নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়, তারা নিউক্লিওফাইল, নিউক্লিয়াস লাভার, ধনাত্মক চার্জের লাভার, পছন্দ করে তারা ধনাত্মক চার্জ। এই নিউক্লিওফাইলকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা এর আগেও জেনেছি, তারপরে তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দেই। ঋণাত্মক নিউক্লিওফাইল আর প্রশম বা নিউট্রাল নিউক্লিওফাইল। তো আমরা এর উদাহরণগুলো একটু দেখে নিই। এখানে ঋণাত্মক নিউক্লিওফাইলে আমরা প্রথমেই যেটার কথা আমরা জানি, হাইড্রোক্সিল মূলক, সায়ানাইড মূলক, হ্যালাইড মূলক, অ্যালকক্সাইড মূলক, তারপরে আছে আমাদের কার্বানায়নগুলো, কার্বানায়ন। এগুলো ঋণাত্মক নিউক্লিওফাইল। আর প্রশম নিউক্লিওফাইল কারা?
পানি, অ্যামোনিয়া, হ্যালোজেনো অ্যাসিড, ইথার, অ্যামিন, এরা প্রশম নিউক্লিওফাইল। দেখো এখানে তো ঋণাত্মক চার্জ দেখে বোঝা যাচ্ছে যে এরা ইলেকট্রন দান করতে পারে, এরা ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু প্রশম নিউক্লিওফাইলেও কিন্তু এরাও কিন্তু ইলেকট্রন রিচ, এতে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। দেখো প্রত্যেকটা যে আমি যে উদাহরণগুলো দিচ্ছি প্রত্যেকটিতে ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। প্রশম নিউক্লিওফাইল তারা যাদের কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, তাদেরকে আমরা বলি প্রশম নিউক্লিওফাইল। হ্যাঁ, এই পানিতে আছে এক জোড়া, দুই জোড়া অক্সিজেনে, দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে নাইট্রোজেনে এক জোড়া আছে, এখানে হ্যালোজেনে আছে, এখানে অক্সিজেনে আছে, এখানে নাইট্রোজেনে আছে। তার মানে এরা কি ইলেকট্রন রিচ, এরা কিন্তু বিক্রিয়ার সময় অন্যকে ইলেকট্রন দান করতে পারে। এই কারণে যেহেতু এরা নিরপেক্ষ অণু হিসেবে আমরা এদেরকে জানি, তার কারণে এদেরকে আমরা বলছি প্রশম নিউক্লিওফাইল। তাহলে আমরা নিউক্লিওফাইল সম্পর্কে জানলাম, কারণ এই নিউক্লিওফাইল দিয়েই কিন্তু আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটবে। এখন আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবো, বিক্রিয়াগুলো এরকম না, এখানে এই বিক্রিয়াটা ঘটে, তাই না, বিক্রিয়া ঘটে। আর প্রতিস্থাপিত হলো নিউক্লিওফাইল, এখানে এল লিভিং গ্রুপ, সেজন্য এল লিখেছি। একে প্রতিস্থাপন করে সে এখানে চলে আসলো। এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটলো, এখন আমরা কোনটাকে কি বলবো? এই জায়গায় এই অণুটাকে আমরা বলি সাবস্ট্রেট। বাংলায় আমরা বলি প্রতিস্থাপনী। এটাকে আমরা বলি লিভিং গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে পুরো যে বিক্রিয়ক যাকে আমরা নিউক্লিওফাইল দিয়ে আক্রমণ করে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাচ্ছি, তাকে আমরা বলছি সাবস্ট্রেট বা প্রতিস্থাপনী। যে এখান থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে, তাকে আমরা বলছি লিভিং গ্রুপ। আর নিউক্লিওফাইল এসে কি করবে, এই জায়গাটা দখল করবে। সাধারণভাবে এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর আমরা মেকানিজম তো দেখবই। আচ্ছা, এখন এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? এই বিক্রিয়াটার সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনো সাবস্ট্রেট হতে কোনো পরমাণু বা মূলক নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবারও বলছি, কোনো সাবস্ট্রেট অণু হতে কোনো পরমাণু বা মূলক যদি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটা ঘটাবে নিউক্লিওফাইল। আচ্ছা, সে কারণেই এরকম নামকরণ হয়েছে। যদি ইলেকট্রোফাইল এসে বিক্রিয়া ঘটাতো, তাহলে আমরা সেটাকে বলতাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আমরা অ্যারোমেটিক সিস্টেমে আমরা দেখতে পাই। তো এই বিক্রিয়া কয় প্রকার? তিন প্রকার। এক হচ্ছে SN1,
এই তিন প্রকার বিক্রিয়া আছে, SN1, SN2 এবং SNI। SN1 এবং SN2 সম্পর্কে আমরা জানি, SNI সম্পর্কে আমরা জানি না। তো এটা আমরা পড়বো। এটা হচ্ছে অভ্যন্তরীণ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা সম্পর্কে আমরা জানবো। তো শুরুতে আমরা SN1 বিক্রিয়ার মেকানিজম এবং তাদের স্টেরিওকেমিস্ট্রি আজকে দেখব। SN1 এটা দিয়ে আমরা কি বুঝি? নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই এক দিয়ে আমরা বোঝাই ইউনিমলিকুলার, এন দিয়ে নিউক্লিওফিল এবং এস হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা বাংলা এটাকে বলি একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এরকম নামকরণ কেন করা হয়েছে? একানবিক অর্থাৎ এই বিক্রিয়াটার ঘনমাত্রা কেবলমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই বিক্রিয়ার হার কেবলমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভরশীল, এই কারণে এরকম নামকরণ করা হয়েছে। এবং এই SN1 এর সংজ্ঞাটাও আমরা এভাবে দিতে পারি যে বিক্রিয়ার হার কেবলমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে আমরা SN1 বা একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। তাহলে বিক্রিয়ার হারটাকে আমরা এভাবে দেখাতে পারি। এখানে বিক্রিয়ার হারটাকে আমরা এভাবে কেবলমাত্র বিক্রিয়ক, এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ক আমরা নিব। তো কেবলমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল বলে এটাকে আমরা বলছি একানবিক বিক্রিয়া। এর মলিকুলারিটি 1। এই বিক্রিয়ার কৌশলটা আমরা দেখব। বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। ধাপ 1-এ কার্বোক্যাটায়ন তৈরি হয়। কি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমরা নিলাম টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড।
এখানে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে নিয়ে যখন আমরা বিক্রিয়াটা শুরু করলাম, তখন এটা দেখো এখানে এখানে ওই কি হয়েছে, পোলারিটির সৃষ্টি হয়েছে। এই ক্লোরাইড আয়ন তখন কি হবে, ধীরে ধীরে এই বন্ধনটা বিয়োজিত হয়ে ক্লোরাইড আয়ন হিসেবে সে আলাদা হয়ে যাবে। আর এখানে কি তৈরি হবে, একটা কার্বোক্যাটায়ন, টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন একটা তৈরি হবে। এবং এই ধাপটা হচ্ছে এই বেশ ধীর গতি সম্পন্ন, যার কারণে এই ধাপটাই কিন্তু এই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। আমরা জানি যে বিক্রিয়ার সবচাইতে স্লোয়েস্ট যে ধাপ, সেটা বিক্রিয়ার হার নির্ধারণ করে, বিক্রিয়াটা কত দ্রুত হবে, কত সময় হবে সেটা নির্ধারণ করে। তো এটা যেহেতু ধীরগতি সম্পন্ন, কার্বোক্যাটায়নটা তৈরি হয় বেশ ধীরে, যার কারণে এটাই হচ্ছে বিক্রিয়াটার হার নির্ধারণী ধাপ, কার্বোক্যাটায়ন তৈরির যে ধাপ। এরপরে ধাপ 2। নিউক্লিওফাইল খুব দ্রুত তখন কার্বোক্যাটায়নকে আক্রমণ করে। অ্যালকোহল তৈরি হয়ে গেল। আর নিউক্লিওফাইল কি করবে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সাথে সাথে সে সেই কার্বোক্যাটায়নকে আক্রমণ করবে, আক্রমণ করে সে অ্যালকোহল তৈরি করবে। এই দুইটা ধাপে আমাদের SN1 বিক্রিয়া সংঘটিত হয়, এই মেকানিজম। এখন আমরা দেখব যেটা ইম্পর্টেন্ট, SN1 বিক্রিয়ার স্টেরিওকেমিস্ট্রি। SN1 বিক্রিয়ার স্টেরিও রসায়ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্টেরিওকেমিস্ট্রি যখন আমরা আলোচনা করব, তখন আমাদের যে বিক্রিয়ক, যে সাবস্ট্রেট অ্যালকাইল হ্যালাইড, সেখানে যে কার্বন আছে, কেন্দ্রীয় যে কার্বন পরমাণু, সেটার হাইব্রিডাইজেশন খেয়াল করো। আমরা যে এখানে নিয়েছিলাম টারশিয়ারি বিউটাইল হ্যালাইড, এই যে টারশিয়ারি বিউটাইল হ্যালাইড নিয়েছিলাম, এখানে যে কেন্দ্রীয় কার্বন, এই কার্বনের হাইব্রিডাইজেশন কেমন, সে এখানে sp3 হাইব্রিডাইজেশনে আছে, তাই তো সিগমা বন্ধনে আছে সে, সুতরাং সে sp3 হাইব্রিডাইজড অবস্থায় আছে। এরপরে সে কি করলো, সে এখান থেকে হ্যালাইড আয়ন বিয়োজিত যখন হয়ে গেল, তখন এখানে সে তৈরি করলো এটা কার্বোক্যাটায়ন তৈরি করলো। কার্বোক্যাটায়ন তৈরি করলো, তখন এর কিন্তু হাইব্রিডাইজ অবস্থা চেঞ্জ হবে। এই সময় এখানে সে sp2 হাইব্রিডাইজ অবস্থায় থাকবে, এটা তো তোমরা জানো, কার্বোক্যাটায়নে কার্বন sp2 হাইব্রিডাইজ অবস্থায় থাকে, এই ধরনের sp2 সংকরায়নে সে অংশগ্রহণ করে। এবং আমরা আরও জানি যে sp3 হাইব্রিডাইজ অবস্থায় এটার আকৃতি চতুস্তলকীয়, আর যখন sp2 হাইব্রিডাইজ অবস্থায় যখন চলে যাবে, তখন এটা কি হয়ে যাবে, এটা প্ল্যানার, সমতলীয়, কিন্তু তখন এই মলিকুলটা সমতলীয় হয়ে যাবে। তাই যদি হয়, হ্যাঁ, এই মলিকুলটা যদি, এই অণুটাকে আমরা যদি সমতল চিন্তা করি, এর পরবর্তী ধাপে আমরা মেকানিজম যেটা দেখলাম, পরবর্তী ধাপে নিউক্লিওফাইল এসে একে আক্রমণ করবে। এখন এই সমতলীয় অবস্থায় যে কার্বোক্যাটায়ন আছে, তাকে যখন নিউক্লিওফাইল আক্রমণ করতে আসবে,
সে কিন্তু এই সমতলের সামনের দিক থেকেও এই কার্বনকে আক্রমণ করতে পারে, আবার সে পিছন দিক থেকেও কিন্তু কার্বনকে আক্রমণ করতে পারে, পারে না? সমতলের উভয় দিক থেকেই কিন্তু আক্রমণের সম্ভাবনা থেকে যায় এবং এটাই ঘটে, দুই দিক থেকে কিন্তু আক্রমণ ঘটে। এখন কোন দিক থেকে বেশি ঘটে, কোন দিক থেকে কম থাকে, সেটা আমরা আরেকটু পরে বিবেচনা করব। কিন্তু এটা চিন্তা করো যে যখন মলিকুলটা সমতলীয়, তখন নিউক্লিওফাইল উভয় দিক থেকেই এই কার্বোক্যাটায়নকে আক্রমণ করতে পারে। এটুকু তো বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এখন আক্রমণ করে সে কি তৈরি করলো? আমরা ফাইনালি যে প্রোডাক্ট পেলাম সেটা একটা অ্যালকোহল পেলাম। অ্যালকোহল যদি আমরা পাই, আমরা যে সাবস্ট্রেট অণু নিয়েছি এটা আমাদের সাবস্ট্রেট, এ যদি আমাদের আলোক সক্রিয় হয়, অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয়, তাহলে বিক্রিয়া শেষে আমরা যে প্রোডাক্ট পাবো সেটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে না? এখানে আমরা যদি এ বি সি এল, এখানে বিক্রিয়া শেষে আমরা কি পাবো? এই প্রোডাক্ট পাচ্ছি। এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড না? কারণ এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, এর সাথে যুক্ত চারটা গ্রুপই ভিন্ন, এটা একটা কাইরাল কার্বন, তাহলে এ হচ্ছে একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। এ যখন এই SN1 বিক্রিয়ার মাধ্যমে যে ফাইনালি আমাদের এই প্রোডাক্টটা তৈরি করলো, তখন যেটা তৈরি হলো সেটাও তাহলে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, কারণ এখানে তিনটা ভিন্ন ভিন্ন গ্রুপও থাকছে, আবার এখানে আরেকটা গ্রুপ এসে সেই ভিন্নতাটাই কিন্তু রয়ে গেল, তাহলে এটাও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে আমাদের SN1 বিক্রিয়ায় সাবস্ট্রেট যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে আমরা যে ফাইনাল যে প্রোডাক্ট পাবো সেটাও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখন আমরা বলছি যে এই যে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হলো, সে প্ল্যানার, সমতলীয়, সমতলীয়, সে একই সমতলে থাকছে। একই সমতলে যদি থাকে, তাহলে সে নিউক্লিওফাইলটা কি করবে? আমরা সামনে এবং পিছনের দুই দিকে আমরা চিন্তা করছি, যে এটা সামনের দিক আর এটা পিছনের দিক। নিউক্লিওফাইল সামনের দিক থেকেও আক্রমণ করছে, পিছনের দিক থেকেও আক্রমণ করছে। দুই দিক থেকে যদি সমানভাবে আক্রমণ করে এবং এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয়, তাহলে আমরা যে এটা পাবো, যে প্রোডাক্টটা পাবো, সেটা এই ধরনের কিন্তু হবে। খেয়াল করো, ধরলাম যে এটা সামনের দিক থেকে আক্রমণ করলো, যেদিকে আমাদের হ্যালোজেন ছিল সেই দিক থেকেই আমাদের নিউক্লিওফাইল এসে যুক্ত হলো, সামনের দিক থেকে এসে যুক্ত হলো, তাহলে আমরা এদিক থেকে পাবো। আর যদি বিপরীত দিক থেকে আক্রমণ করে, তাহলে ঠিক এর বিপরীত প্রোডাক্টটা আমরা পাবো। খেয়াল করো, নিউক্লিওফাইল এসে সামনের দিক থেকে আক্রমণ করলো, কার্বোক্যাটায়নের পিছনের দিক থেকে আক্রমণ করলো। সামনের দিক থেকে যখন আক্রমণ করছে, তখন আমরা পাচ্ছি এটা, যেখানে হ্যালোজেন ছিল সেখানে এসে হাইড্রক্সিল মূলক যুক্ত হলো। আর যখন পিছন দিক থেকে আক্রমণ করছে, তখন পিছনে এসে যুক্ত হচ্ছে, তখন আমরা পাচ্ছি এটা। দুটা কিন্তু বিপরীত কনফিগারেশন যুক্ত। খেয়াল করো, দুটার কনফিগারেশন বিপরীত। এটাতে আমাদের যে সাবস্ট্রেটের যে কনফিগারেশন সেটা কিন্তু একই আছে, সাবস্ট্রেটের মতো কনফিগারেশন আছে। আর এখানে সাবস্ট্রেট যে তার বিপরীত কনফিগারেশন যুক্ত প্রোডাক্ট আমরা এখানে পেয়েছি। এই ব্যাপারটাকে বলে, যখন সাবস্ট্রেটের কনফিগারেশন একই থাকে, রক্ষিত হয়, তখন সেটাকে বলা হয় রিটেনশন।
আর যখন বিপরীত হয়ে যাচ্ছে কনফিগারেশন তখন সেটাকে আমরা বলছি ইনভার্সন। এই টার্ম দুটা তোমরা খুব পাবা SN1 SN2 বিক্রিয়ার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কনফিগারেশনের রিটেনশনও ঘটতে পারে, একই থাকতে পারে কনফিগারেশন, অথবা কনফিগারেশনের কথা কিন্তু বলেছি, এখানে আমি বলি নাই যে মলিকুল একই থাকবে, স্ট্রাকচার কনফিগারেশন একটা সাপেক্ষে অন্য পরমাণুর অবস্থান, যেটা পরমাণুগুলোর পারস্পরিক অবস্থান। আর যখন বিপরীত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি ইনভার্সন। তাহলে এখানে কনফিগারেশনের রিটেনশনও ঘটতে পারে, ইনভার্সনও ঘটতে পারে। সামনের দিক থেকে আক্রমণ করলে হবে রিটেনশন, কিছু দিক থেকে আক্রমণ করলে ইনভার্সন। এখন খেয়াল করো একটা কথা, যে আমাদের এই কম্পাউন্ডটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ যদি হইতো, অর্থাৎ এখানে তিনটা যদি মিথাইল গ্রুপ না হয়ে একটা মিথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ, একটা প্রোপাইল গ্রুপ যদি এখানে হতো, ভিন্ন ভিন্ন গ্রুপ যদি হতো, তাহলে কি হতো, আমরা কি পেতাম, এ ধরনের একটা কম্পাউন্ড পেতাম। এখানে মিথাইল ইথাইল প্রোপাইল গ্রুপ যুক্ত এ ধরনের একটা কম্পাউন্ড পেতাম, আবার এখানে মিথাইল ইথাইল এবং প্রোপাইল গ্রুপ যুক্ত এ ধরনের একটা কম্পাউন্ড আমরা পেতাম। তখন কি হয়, এরা যেহেতু বিপরীত কনফিগারেশন যুক্ত এবং একটা আরেকটার মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব, তাহলে এরা রেসিমিক মিশ্রণ তৈরি করবে না? রেসিমিক মিশ্রণের সংজ্ঞাটা মনে আছে? দুটি এনানসিওমারের সমমল পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এবং রেসিমিক মিশ্রণের বৈশিষ্ট্যটা কি ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। এনানসিওমার কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, তাই না? একটা এনানসিওমার সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম যে গ্রুপগুলো আমি একটু দেখায় দিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এখানে আমি নিচ্ছি ইথাইল গ্রুপ, আর এখানে আমি নিচ্ছি প্রোপাইল গ্রুপ। তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল না? এখানে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল। এই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল আক্রমণ করলো, আমরা এই ধরনের কনফিগারেশন পেলাম। এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এরা বিপরীত কনফিগারেশন যুক্ত, পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরা সমমল পরিমাণ মিশ্রিত হয়ে রেসিমিক মিশ্রণ তৈরি করবে। এবং রেসিমিক মিশ্রণ কি হয়, তারা সমমল পরিমাণে যদি তৈরি হয়, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তারা আলোক নিষ্ক্রিয় হয়। কারণ এই কম্পাউন্ডটা আলোর দিকে ডান দিকে যে পরিমাণে ঘোরাবে, এটা ঠিক একই পরিমাণে বিপরীত দিকে ঘোরাবে। তাহলে কি হয়, আলটিমেটলি ফলাফলটা, আলোর মুভমেন্টের ফলাফলটা শূন্য হয়ে যায়। এ কারণে বলা হয় আলোক নিষ্ক্রিয়। তাহলে দেখো যে আমাদের যে SN1 বিক্রিয়ার যে মেকানিজম, সেই মেকানিজমে দেখা যাচ্ছে যে অপটিক্যালি অ্যাক্টিভ যদি কম্পাউন্ড আমরা নেই, তাহলে ফাইনাল আমরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাবো। এবং এখানে যদি সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে যদি আক্রমণ সমান হয়, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, রেসিমাইজেশন ঘটে, সম্পূর্ণ রেসিমিকরণ ঘটে এবং আলোক নিষ্ক্রিয় প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু এ পর্যন্ত তো বুঝতে পেরেছো, তাই না, যে রেসিমিক মিশ্রণ সম্পূর্ণ সামনে এবং পিছনে আক্রমণ সমান হলে সম্পূর্ণ রেসিমিকরণ ঘটে। কিন্তু যদি সামনে এবং পিছনে সমানভাবে যদি আক্রমণ না হয় নিউক্লিওফাইলের, তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিমিকরণ ঘটবে না। কিছুটা রেসিমিকরণ ঘটবে আর কিছুটা অন্য একটা প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরি হবে। তাহলে এখন আমরা দেখব যে আসলে কি সম্পূর্ণ রেসিমিকরণ ঘটবে, নাকি আংশিক রেসিমিকরণ ঘটবে, নাকি সামান্য রেসিমিকরণ ঘটবে, কি ঘটে আসলে, রেসিমিকরণ ঘটার সম্ভাবনা এখানে কতটুকু থাকে, সেটুকু আমরা এখন একটু দেখব।
আমরা যে সাবস্ট্রেট নিয়েছি অ্যালকাইল হ্যালাইড, সেটা স্ট্রাকচার আমরা দেখাচ্ছি। যে এখানে যে আমি যে চারপাশে যে দিয়েছি এটাকে আমি দ্রাবক বুঝিয়েছি, দ্রাবক পরিবেষ্টিত অবস্থায় আছে। তো 1 নম্বর যে স্ট্রাকচার, সেখানে অ্যালকাইল হ্যালাইড আমাদের যে সাবস্ট্রেট অণু সে দ্রাবক পরিবেষ্টিত আছে, কিন্তু তারা খুব কাছাকাছি আছে। তারা সম্পূর্ণ আকর্ষণ শক্তির মাধ্যমে তারা কাছাকাছি আছে। 2 নম্বরে যখন আমরা দেখছি, 2 নম্বরে দেখা যাচ্ছে যে দ্রাবক অণু কি হচ্ছে, তারা দ্রাবক অণু এখানে দ্রাবক অণু কি করছে, এখানে তাদের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু তারপরে তাদের মাঝে আকর্ষণ শক্তি আছে এবং তারা কাছাকাছি, বেশ কাছাকাছি এখনো তারা আছে। এরপরে আমরা 3 নম্বর যে স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে দ্রাবক এসে তাদেরকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলেছে। তারা সম্পূর্ণরূপে দ্রাবক পরিবেষ্টিত হয়ে আলাদা হয়ে গিয়েছে, এবং এখানে কি হলো, আস্তে আস্তে সে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। কিন্তু ফাইনালি আমরা এখানে কার্বোক্যাটায়ন পেলাম। তাহলে প্রথম যে ধাপ, সেই ধাপের বিভিন্ন পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিক্রিয়া যখন শুরু হচ্ছে, আমাদের ওখানে কি আছে, আমাদের সাবস্ট্রেট আছে, আমাদের ওখানে নিউক্লিওফাইল আছে, আমাদের এখানে দ্রাবক আছে। তো নিউক্লিওফাইল কি করবে, নিউক্লিওফাইল তো আমাদের বিক্রিয়া স্থলে আছেই, সে তো ওই আমাদের বিক্রিয়কের সাথে তো আছে, সে তো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করতে চাইবে শুরু থেকেই। তো প্রথম অবস্থায় কি হবে, নিউক্লিওফাইল কতটুকু সফল হবে বিক্রিয়কের কাছে যেতে, সাবস্ট্রেটের কাছে যেতে। দেখো এখানে কিন্তু এই যখন আছে 1 নম্বর অবস্থানে যখন আছে, এদের মাঝে এরা কিন্তু এখনো পৃথক হয় নাই, এরা পরস্পর তারা আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পর কাছাকাছি অবস্থানে আছে। নিউক্লিওফাইল এসে যখন আক্রমণ শুরু করবে, এরা তো বিক্রিয়া স্থলে আছে, শুরু থেকে এরা আক্রমণ করবে। আক্রমণ যখন শুরু করবে তখন ওই কার্বনকে সে কিন্তু, যেখানে তোমার আছে, তোমার হ্যালোজেন পরমাণু আছে, এই দিক থেকে সে কিন্তু আক্রমণ করতে পারবে না নিউক্লিওফাইল। কারণ কি, নিউক্লিওফাইলও কিন্তু ইলেকট্রন রিচ এবং হ্যালোজেনও কিন্তু ইলেকট্রন রিচ, তারা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, যার কারণে সে এদিক থেকে আক্রমণ করবে না, সে কি করবে, সে পিছন দিক থেকে আক্রমণ করবে। অর্থাৎ সে পিছন দিক থেকে কিন্তু শুরু থেকে আক্রমণ শুরু করে দিবে। এই আক্রমণের ফলে কি হবে, আমাদের যে ইনভার্টেড প্রোডাক্ট, যেটা ইনভার্সনের ফলে যে আমরা প্রোডাক্ট পেয়েছিলাম, সেই প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে এদিক থেকে আক্রমণের ফলে শুরুতে, বিক্রিয়ার শুরুতে যে প্রোডাক্টটা আমরা পাবো, সেটা কিন্তু আমরা পাবো ইনভার্টেড প্রোডাক্ট বা উল্টানো উৎপাদ আমরা পাবো। বোঝা গেছে কথাটা? আবারও খেয়াল করো, বিক্রিয়ার শুরুতে দ্রাবক পরিবেষ্টিত অবস্থায় অ্যালকাইল হ্যালাইড আছে, এখন এদের মাঝে দ্রাবক প্রবেশ করে নাই, পরস্পর আকর্ষণের শক্তিতে পরস্পরের কাছে আছে। নিউক্লিওফাইলের পক্ষে এই অবস্থায় 1 নম্বর স্ট্রাকচারে সামনের দিক থেকে আক্রমণ করাটা সহজ নয়, কঠিন। এও ইলেকট্রন রিচ, হ্যাঁ। তখন নিউক্লিওফাইল কি করবে, পিছন দিক থেকে সে আক্রমণ করবে। সে সামনের দিকে কি করে আছে, ব্লক করে আছে, সামনের দিক থেকে সে আক্রমণ করতে পারবে না, সে পিছন দিক থেকে এই কার্বনকে আক্রমণ করবে। এর ফলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট, উল্টানো উৎপাদ। এরপরে সে এই পর্যায়ে গেল, এখানে তোমার আসলো, তোমার দ্রাবক এসে এদেরকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলছে, বিচ্ছিন্নতা শুরু হয়ে গেল, কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গেল, বিয়োজন শুরু হয়ে গেল। তখন নিউক্লিওফাইল আসলো, এসে সে কোথায় আক্রমণ করবে, তখন কিন্তু সে সামনের দিক থেকেও আক্রমণ করতে পারবে, পিছন দিক থেকেও, এই কার্বোক্যাটায়নের সামনের দিক থেকেও সে আক্রমণ করতে পারবে, পিছন দিক থেকেও আক্রমণ করতে পারবে। তবে সামনের দিক থেকে আক্রমণের পরিমাণ হবে কম, কারণ হ্যালোজেন তখনও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয় নাই, তখনও সে সামনের দিকে আছে, সে আক্রমণ করবে কিন্তু খুব সামান্য পরিমাণে। কিন্তু পিছন দিকটা তো এর ওপেন রয়েই গেছে, তখন পিছন দিক থেকে আক্রমণটা হবে বেশি, সামনের দিক থেকে আক্রমণটা হবে কম। অর্থাৎ এখানে কিছুটা রেসিমাইজেশন কিন্তু হচ্ছে, তাই না? কারণ আমরা বিপরীত কনফিগারেশনের কিছু প্রোডাক্ট আমরা দুইটাই আমরা পাচ্ছি, তারা মিলে কি করবে, কিছুটা রেসিমাইজেশন করবে। এরপরে তৃতীয় ধাপে সে দ্রাবক দ্বারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেল,
বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এই কার্বোক্যাটায়নকে নিউক্লিওফাইল সামনের দিক থেকেও আক্রমণ করতে পারবে, সে পিছন দিক থেকেও আক্রমণ করতে পারবে। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে এখানে সম্পূর্ণ রেসিমাইজেশন ঘটে। এই আক্রমণ সামনের দিক থেকে এবং পিছন দিক থেকেও প্রায় 50-50% এই অনুযায়ী তখন দেখা যায় যে আক্রমণ ঘটে। দুই দিক থেকে সমানভাবে আক্রমণ ঘটে এবং রেসিমিকরণ ঘটে। এখন টোটাল অবস্থাটা তুমি চিন্তা করো, শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থাটা চিন্তা করো। আক্রমণের ফলে কোন ধরনের প্রোডাক্ট আমাদের বেশি তৈরি হবে, কোন ধরনের প্রোডাক্ট আমাদের কম হবে, এখানে রেসিমিকরণ কি পরিমাণ ঘটবে, সেটা একটু প্রথম থেকে তোমরা চিন্তা করো। এখন এখানে আমাদের পিছন দিকে এখানে আমরা পেয়েছি কি, উল্টানো উৎপাদ আমরা পেয়েছি। এখানে আমরা পেয়েছি প্রথম ধাপে আমরা উল্টানো উৎপাদ পেয়েছি, আমরা ইনভার্টেড প্রোডাক্ট বেশি পেয়েছি, রিটেনশন কম হয়েছে, হয় না, রিটেনশন হয় না সম্পূর্ণ। এখানে আমরা ইনভার্টেড প্রোডাক্ট পেয়েছি। আর এখান থেকে আমরা পেয়েছি ইনভার্টেড প্রোডাক্ট আমরা বেশি পেয়েছি, আর রিটেনশনের মাধ্যমে আমরা কম প্রোডাক্ট পেয়েছি। আর এখান থেকে আমরা রিটেনশন এবং আমাদের ইনভার্সন সমান সমান হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ রেসিমিকরণ ঘটেছে। তাহলে ফাইনালি সবগুলো যদি আমরা প্রোডাক্ট যোগ করি, তাহলে ফাইনালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের উল্টানো উৎপাদ বেশি হয়েছে, অর্থাৎ ইনভার্সন ঘটেছে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে এসএনন বিক্রিয়ার মাধ্যমে আমরা ইনভার্সনের চাইতে উল্টানো উৎপাদের পরিমাণটা বেশি পাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মিক্সড পাওয়া যায়। এক হচ্ছে রেসিমিক প্রোডাক্টও আমরা পাই এখানে, একই সাথে আমরা ইনভার্টেড প্রোডাক্টও আমরা পাই। তবে এখানে ইনভার্সন রেসিমিকরণের চাইতে ইনভার্সন বেশি হয়। তো তোমাদের প্রশ্ন আসে যে দেখাও যে এসএনন বিক্রিয়ায় রেসিমিকরণের চাইতে ইনভার্সন বেশি ঘটে, এভাবেও প্রশ্ন আসে। আবার কখনো কখনো আসে যে দেখাও যে রেসিমিকরণ এবং ইনভার্সন দুটোই ঘটে। হ্যাঁ, প্রশ্নটা আমি একটু লিখে দেই। এই দুইভাবে প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমরা যদি ব্যাপারটা বোঝো তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। এছাড়াও আসে তোমার এসএনন বিক্রিয়ার স্টেডিও রসায়ন আলোচনা করো, তখন তোমাদের কিন্তু রেসিমিকরণ এবং ইনভার্সন দুইটার কথাই আলোচনা করতে হবে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা SN2 বিক্রিয়ার মেকানিজম এবং স্টেডিও রসায়ন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।